আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই সুস্থতার নিয়ামতে রয়েছ। আমরা একটু পরেই ক্লাসের আলোচনা এবং ভূমিকায় যাব। প্রথমে আমরা বোর্ডে প্রশ্নটি একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করব। আবু সাঈদ 3 জন শ্রমিকের প্রত্যেককে 10 লক্ষ টাকা ও একটি সিএনজি দিয়ে বললেন, কখনো মিথ্যে কথা বলবে না, সৎ থেকো, ঋণের সদ্ব্যবহার করো। 5 বছর পর ছদ্মবেশে তাদের নিকট এসে তাদের পূর্বের অবস্থা স্মরণ করিয়ে দিয়ে কিছু সাহায্য চাইলেন তিনি। প্রথম 2 জন সব অস্বীকার করে তাকে ফিরিয়ে দিলেও তৃতীয় জন সব কিছু স্বীকার করে তাকে সাহায্য দিতে চাইলেন। সাঈদ সাহেব তার প্রকৃত পরিচয় দিয়ে প্রথম 2 জন থেকে সবকিছু নিয়ে তৃতীয় জনকে দিয়ে দিলেন। তারপরে প্রথম প্রশ্নটি লেখা, সততার পুরস্কার গল্প পাঠের উদ্দেশ্য কি। তারপরে দ্বিতীয় প্রশ্ন লেখা, তোমার জিনিস তোমারই থাক কেন বলা হয়েছে। তৃতীয় প্রশ্ন, আবু সাঈদ সাহেবের অর্থপ্রদান সততার পুরস্কার গল্পের যে দিককে ইঙ্গিত করে তা বর্ণনা করো। চতুর্থ প্রশ্ন, সাঈদ সাহেবের দ্বিতীয় পর্যায়ের কাজটির সাথে গল্পের মিল থাকা দিকটি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, আমরা এই গল্পটির সাথে, এই প্রশ্নটির সাথে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের সততার পুরস্কার গল্পটির মূল বক্তব্য বা পাঠ পরিচিতিকে একটু মিলিয়ে নেব এবং পুরো গল্পের সাথে এই প্রশ্নের প্রথম অংশ অর্থাৎ উদ্দীপকের কি মিল আছে তা একটু ব্যাখ্যা করে বুঝতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে তোমরা সকলেই সুস্থতার নিয়ামতে রয়েছ। আমরা সততার পুরস্কার গল্প সম্পর্কে একটি প্রশ্ন এখানে বোর্ডে লিখে দিয়েছি এবং আজ আমরা এই সততার পুরস্কার গল্প অবলম্বনে আমরা সৃজনশীল প্রশ্নের ধরন, উত্তর লেখার পদ্ধতি, স্ট্রাকচার সকল বিষয়গুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমরা যারা এতদিনে আমার সাথে সম্পৃক্ত ছিলে পড়াশোনার বিষয়ে বা অনলাইন ক্লাসে বা অফলাইন ক্লাসের শুরু থেকে ছিলে, তাদেরকে আমি এই বইটি সরবরাহ করেছিলাম। ষষ্ঠ শ্রেণীর লেখা রয়েছে এখানে। তারপরে ষষ্ঠ শ্রেণীর সৃজনশীল নমুনা প্রশ্ন এবং উত্তর, বিষয় হচ্ছে বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, বিজ্ঞান, গণিত, ধর্ম। এই বিষয়গুলোর প্রত্যেকটা বিষয়ের এক একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে তৈরি করবে তুমি, কিভাবে তার উত্তর তৈরি করবে, কিভাবে লিখতে হবে এবং প্রত্যেকটি বিষয়ের সৃজনশীল আলোচনা করার সাথে সাথে বিশেষত এই বইতে তোমাদের জন্য বাংলা এবং বাংলার প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখার পদ্ধতি, ধরন, পাশাপাশি গণিতের একটা প্রশ্ন তার উত্তর লেখার ধরন তোমাদের ইতিমধ্যেই আমি শিখানোর সময়ে আলোচনা করেছিলাম। তো আজ আমি তোমাদের সৃজনশীলের ভীতি দূর করার জন্য, অর্থাৎ সৃজনশীল বললেই আমরা মনে করি এটা কঠিন কিছু, সৃজনশীল বললেই আমরা মনে করি এটা আমরা বুঝি না, আমরা কিভাবে আনসার লিখবো, কিভাবে সৃজনশীল প্রশ্ন কি, অভিভাবকগণ একটু উদ্বিগ্ন। আজ আমি সৃজনশীল প্রশ্নের এই আমাদের কনফিউশন, যেটা সৃজনশীল প্রশ্ন নিয়ে যে ভীতি বা যে না বুঝার যে অংশটা, সেটা আমরা একদম স্পষ্ট করে দেব এবং আমি আশা করব আজকের এই ক্লাসে আলোচনার পরে সৃজনশীলটি তোমাদের জন্য একটি সহজ পাঠে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পর্যায়ক্রমে আজ আমি বাংলা বিষয়ের যে সৃজনশীল আলোচনা করব সেটা বিজ্ঞানের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, ধর্মের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য।
তো এই চারটা বিষয়ের সৃজনশীলের টোটাল ধরনটা একই, স্ট্রাকচার একই, উত্তর লেখার সিস্টেমটা একই। আমরা কি করব, সবাই প্রশ্ন দিয়ে উত্তর লেখে। প্রিয় শিক্ষার্থী, আমরা উত্তর লিখে প্রশ্ন লিখে উত্তরে যাব। আমরা আগে প্রশ্ন তৈরি করা শিখব এবং আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো প্রত্যেকটি বিষয়ের প্রতিটি পার্ট থেকে যদি আমি প্রশ্ন তৈরি করতে পারি তাহলে আমি সহজেই সৃজনশীল প্রশ্ন কি, উত্তর লেখার ধরন কি, স্ট্রাকচার কি, সময়ের ক্ষেত্রে কতটুকু পরিমাণে লিখব সেটা আমি নিশ্চিন্তে বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বইয়ের প্রত্যেকটি লাইনকে, বইয়ের প্রতিটি বাক্যকে, যতগুলো তথ্যকে, যতগুলো প্রশ্ন করা যায় আমি নিজে অথবা আমার শিক্ষকের সহযোগিতায় অথবা মা বাবার সহযোগিতায় আমি এই কাজটি করব। এক্ষেত্রে অভিভাবককে অবশ্যই মনে রাখতে হবে আপনার সন্তান কিভাবে পড়ছে, কি পড়ছে তা আপনি অবশ্যই নখদর্পণে রাখবেন। তাহলে আপনার সন্তান প্রতারিত হবে না, তাহলে আপনার সন্তান ভুল পথে যাবে না, তাহলে আপনার সন্তান সঠিকভাবে শিখনের মধ্যে থাকবে। প্রিয় শিক্ষার্থী, এক একজন শিক্ষক ওনার পাঠ এক একভাবে উপস্থাপন করেন, করতে চেষ্টা করেন। আমি এই সৃজনশীলে যাওয়ার আগে প্রত্যেকটি বিষয়ের প্রতিটি পাঠকে আপনার সন্তান বা শিক্ষার্থীরা তাদের মন, মগজ, মস্তিষ্কে ধারণ করতে হবে। এই ধারণের জন্য তার পড়ার নানা পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটি পদ্ধতি রয়েছে প্রশ্ন তৈরি এবং সমাধান। যেমন যদি বলা হয় সততার পুরস্কার গল্পে তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে যারা নানা সমস্যা জর্জরিত ছিল, তিন ধরনের সমস্যা জর্জরিত ছিল। একটা বইয়ের এই লাইনটিকে সন্তান বা শিক্ষার্থী তুমি প্রশ্ন করবে, সততার পুরস্কার গল্পে কয়জন ব্যক্তির সমস্যার কথা বলা হয়েছে, তুমি নিজে প্রশ্ন করো, নিজে উত্তর দাও। যদি কোনো শিক্ষক তোমার থাকে, শিক্ষককে বলো এইভাবে প্রত্যেকটি লাইন থেকে প্রশ্ন করে দিতে। এটা অবশ্যই শিক্ষকের জন্য একটু কঠিন কাজ, অনেক শিক্ষক এটা করতে চাইবেন না, তারপরেও শিক্ষার্থীকে বলবো তুমি তোমার পড়া শিক্ষকের কাছ থেকে আদায় করে নিবে। এইটা একটা পদ্ধতি। এটা আমি মনে করি এই পদ্ধতিতে সন্তানের প্রত্যেকটি তথ্য মাথায় চলে আসবে, ধারণায় চলে আসবে যে এই লাইনে এই তথ্য আছে, এই পাঠে এই তথ্য রয়েছে। যেমন তোমরা যদি বিজ্ঞানের সৃজনশীল ভালো করতে যাও তাহলে প্রত্যেকটি তথ্য তোমাকে জানতে হবে। যেমন কোনো কিছু মাপা এবং তার সংখ্যায় প্রকাশ করাকে পরিমাপ বলে, এই বাক্যটি থেকে তুমি প্রশ্ন করো পরিমাপ কি, পরিমাপ কাকে বলে। গণিতের অঙ্ক করার সময় তুমি যখন গণিত পড়বে তখন বইয়ের প্রথম লাইনে লেখা আছে আমরা অঙ্ক সংখ্যা ব্যবহার করি, অঙ্ক প্রতীক, সংখ্যা প্রতীক 10টি। তুমি প্রশ্ন করো কয়টি সংখ্যা প্রতীক রয়েছে আমরা ব্যবহার করি, 0 থেকে 9 মোট 10টি। এইভাবে প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি লাইন থেকে, প্রত্যেকটি বাক্য থেকে, তথ্য থেকে তুমি এইভাবে প্রশ্ন করো এবং প্রশ্নের উত্তরটা তুমি নিজে বের করো। তাহলে শিক্ষকের সহযোগিতা নাও, তাহলে কি হবে, পাঠ সম্পর্কে তোমার পরিপূর্ণ ধারণা থাকবে। যদি একটা পাঠ সম্পর্কে তোমার পরিপূর্ণ ধারণা থাকে তাহলে তুমি সহজেই একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারবে। আর একটা সৃজনশীল প্রশ্ন যদি তুমি তৈরি করতে পারো, উত্তরের বিষয়ে, আনসার লেখার বিষয়ে তোমার যথাযথ অনুশীলন এবং বাস্তব প্রয়োগ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে বাংলার সততার পুরস্কার, সকল শিক্ষার্থীর সততার পুরস্কার গল্পটি পড়া হয়ে গেছে ধরে নিলাম। যদি পড়া না হয়ে থাকে আমার এই আজকের আলোচনা শোনার আগে সততার পুরস্কার গল্পটি ভালো করে পড়ে নিবে, পাঠ পরিচিতিটা পড়ে নিবে, শব্দের অর্থগুলো পড়ে নিবে। নেওয়ার পর এবার আমার আলোচনা শুনে নিয়ে বসো এবং আমার এই সৃজনশীল প্রশ্নটি প্রথমেই আমি প্রশ্নটি পড়ে শুনিয়েছি সেটা একটু ভালো করে আবার শুনো। ইনশাআল্লাহ আজকের ক্লাসের শোনার পর তুমি সৃজনশীল প্রশ্ন তৈরি এবং আনসার লেখার বিষয়ে একজন দক্ষ শিক্ষকের মতো অবস্থায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ বলেছি। প্রয়োজন তোমার মানসিকতা, প্রয়োজন প্রতিটি পাঠ শিখা, প্রতিটি পাঠ পড়া। প্রিয় শিক্ষার্থী, আমরা
আজকের এই আলোচনায় আমরা যদি দেখি, আমরা উদ্দীপক বলেছি, মনে রাখবো এই অংশটুকু বলা হয় উদ্দীপক। এই প্রশ্নের উপরে যে নতুন তথ্য দেওয়া থাকে সেটাকে বলে উদ্দীপক। উদ্দীপক মানে হচ্ছে একটি নতুন তথ্য, একটি নতুন ধারণা। তবে নতুন বললেই নতুন নয়, এমন নয় যে বইয়ের সাথে সম্পর্কিত নয়। মনে রাখবো এখানে যে উদ্দীপকটি দেওয়া থাকবে সেই উদ্দীপকটি হবে তোমার পাঠ্য বইয়ের তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, তথ্যের মিল রেখে, অথবা কেন্দ্রীয় চরিত্র যদি, কেন্দ্রীয় ঘটনা যদি সেটার সাথে মিল রেখে হবে, অথবা একটু অমিল রেখে হবে। মনে রাখবে অবশ্যই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকের মধ্যে দুটো তথ্য দেওয়া থাকবে। কি বলেছি আবার মনে রাখবে, দুটো থিম দেওয়া থাকবে, দুটো তথ্য দেওয়া থাকবে। তুমি যখন একটা বিষয়ের উপরে প্রশ্ন করবে তখন, বা উদ্দীপকটি পড়বে, তখন মনে রাখবে এখানে দুটো দিক থেকে তোমাকে তোমার মাথায় দেওয়া হচ্ছে, তুমি এখানে দুটো বিষয় খুঁজে পাবে। যেমন আবু সাইদ সাহেবের যে 3 জন শ্রমিককে 10 লক্ষ টাকা দিয়ে তাদেরকে একটা কথা বললেন, এটা একটা থিম। আমার সততার পুরস্কার গল্পে ফেরেশতা 3 জন ব্যক্তির সমস্যা দূর করেছেন, তাদেরকে সহযোগিতা করেছেন, এটার সাথে এটার সম্পর্ক। দ্বিতীয়ত এখানে বলা আছে তিনি পরের বারে এসেছেন, এসেই তিনি তাদের পরীক্ষা করেছেন। 2 জন পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, অস্বীকার করেছে। 3য় জন স্বীকার করেছে মানে কৃতজ্ঞতা হয়েছে, তিনি 2 জন থেকে সব নিয়ে 3য় জনকে দিয়ে দিলেন মানে পুরস্কার দিলেন, কৃতজ্ঞতার পুরস্কার। দ্বিতীয় থিম, আমার গল্পেও কিন্তু এরকম দ্বিতীয় থিম আছে। ফেরেশতা দ্বিতীয়বার আসলেন, পরীক্ষা নিলেন, প্রথম 2 জন অকৃতকার্য হলো, তাদের আগের অবস্থায় চলে গেল। 2য় জন অন্ধ ব্যক্তি, ওনাকে কিছু দিতে চাইলেন, তিনি পাস করলেন পরীক্ষায়, কৃতজ্ঞতার ফসল পেলেন। তাহলে গল্পেও দুটো থিম, উদ্দীপকেও দুটো থিম। এটার আলোকে তুমি নিজে একটা উদ্দীপক সাজাবে, নিজের মতো করে উদ্দীপক লেখার চেষ্টা করবে। তারপরে সেই উদ্দীপকগুলোকে আমার এই বইটির সাথে, প্রশ্নের সাথে প্রতিটা বিষয়ভিত্তিক মিলিয়ে নিবে, এবং পাশাপাশি তুমি তোমার নিজের যে শিক্ষক রয়েছেন সেই শিক্ষক যদি সৃজনশীলে দক্ষ হয়, সেই শিক্ষক যদি তোমাকে বইয়ের প্রতিটি লাইন থেকে প্রশ্ন নিজে তৈরি করে দিয়ে নিজে উত্তর করা তোমাকে এটাই কাজের মধ্যে অভ্যস্ত করে দেয়, তাহলে সহজেই তুমি সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারবে। আর না হলে এটি বইয়ের প্রত্যেক লাইনের তথ্য না পড়ে যদি তুমি হঠাৎ করে সৃজনশীল প্রশ্ন লিখতে যাও, মুখস্থ করতে যাও, গাইড পড়ো, তাহলে আসলে তুমি সেই অন্ধকারেই থেকে যাবে। আলোর ভুবনে আসো, আলোর ভুবনে আসার প্রক্রিয়াটা এইটা আমি পাঠ মাথায় দেব। পাঠ থেকে 2টা থিম দিয়ে একটা উদ্দীপককে সাজাবো, তারপরে আমি নিজেই প্রশ্ন তৈরি করতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, প্রথম প্রশ্ন, সততার পুরস্কার গল্প পাঠের উদ্দেশ্য কি? এইটাকে বলে জ্ঞানমূলক প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর হুবহু বইতে দেওয়া থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে বইটি সৃজনশীলের প্রশ্ন উত্তর লেখার ধরন নিয়ে অভিভাবককে লেখা এবং তোমাকে লেখা এই বইটি অবশ্যই তুমি সংগ্রহে রেখেছ, এবং তুমি যখন পড়বে তখন তুমি আমার কথার সাথে মিলিয়ে, এই ভিডিওর সাথে মিলিয়ে এই শীটটাকে সামনে রাখবে। এখানে আমি স্পষ্টভাবে লিখে দিয়েছি, এই প্রশ্নের উত্তর তুমি খুঁজে পাবে, লেখা আছে এখানে সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। হুবহু এই প্রশ্নের উত্তরটি তুমি বই থেকে লিখতে হবে, হুবহু এই প্রশ্নের উত্তরটি তুমি বই থেকে লিখতে হবে, কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। এক্ষেত্রে বানানটাও শেখা জরুরি, এই প্রশ্নের উত্তরের জন্য বানান জরুরি, সঠিকভাবে বানান লিখতে হবে। তো শিক্ষার্থী, এই প্রশ্নের ক্ষেত্রে আমি এখানে এই তথ্যের শীটের মধ্যে আমার হ্যান্ডনোটের মধ্যে আমি লিখে দিয়েছিলাম, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সম্পর্কিত হ্যান্ডনোট আমি লিখে দিয়েছিলাম যে এই প্রশ্নটিকে জ্ঞানমূলক প্রশ্ন বলে। এই প্রশ্নের উত্তর হুবহু পাঠ্য বইয়ের তথ্য থেকে লিখতে হবে। এই প্রশ্নের উত্তরের জন্য 2 বা 2-এর অধিক শব্দ এবং একটি বাক্য হতে পারে, এটা প্রশ্ন। যদি কোনো সৃজনশীল প্রশ্নে কোথাও দেখো একটা কয়ের আনসার এক শব্দে হয়, তাহলে প্রশ্নতে কিছু ত্রুটি রয়েছে, এটা তোমার না, যে শিক্ষক প্রশ্ন করবে তার ত্রুটি। তোমাকে জানা রাখতে হবে, তুমি যখন প্রশ্ন করবে তখন তুমি ক নাম্বার প্রশ্নটা এমন ভাবে করবে যাতে করে 2টো শব্দে কমপক্ষে একটা উত্তর হয়। বইতে অসংখ্য শব্দার্থ রয়েছে, টিকায় রয়েছে এই অংশটুকু। তাহলে প্রিয় শিক্ষার্থী, 20 থেকে 30 সেকেন্ড সময় নেবে। আগে পরে কোনো কথা লেখার প্রয়োজন নেই, মূল কথাটাই লিখবে।
যেমন এই প্রশ্ন, তোমার এটা লেখার দরকার নাই। সততার পুরস্কার গল্প পাঠের উদ্দেশ্য হলো এই, কোনো প্রয়োজন নেই। তুমি শুধু পাঠের উদ্দেশ্য কি, বইতে সরাসরি পাঠের উদ্দেশ্য দেওয়া আছে, ওখান থেকে তুমি পাঠের উদ্দেশ্যটা নিয়ে নেবে। আশা করি ক নাম্বার প্রশ্ন লেখার ধরন, প্রশ্ন কিভাবে করবে, উত্তর লেখার ধরন সম্পর্কে তুমি অবহিত হয়েছ। প্রিয় শিক্ষার্থী, যদি আমি খ নাম্বার প্রশ্নে যাই, এটা গেল তোমার জিনিস তোমারই থাক কেন বলা হয়েছে। এই প্রশ্নটিকে বলা হয় অনুধাবনমূলক প্রশ্ন। এই প্রশ্নটা আমার মতে, এই প্রশ্নটাকে অনুধাবন এই কারণে বলা হয়, বইয়ের তথ্যের ব্যাখ্যা বইয়ের মতো দিতে হবে। কি বলছি কথাটা, বইয়ের তথ্য ব্যাখ্যা বইয়ের মতো দিতে হবে। নিচ থেকে এখানে কিছুই লেখা যাবে না, উদ্দীপক থেকে কোনো তথ্য এখানে আনবে না। মনে রাখবে, উদ্দীপক থেকে তুমি ক এবং খ এর একটি শব্দ আনতে পারবে না। আশা করি বুঝতে পেরেছ। এই খ নম্বর প্রশ্নটাকে অনুধাবনমূলক করা হয়েছে। এখানে দুটো অংশ থাকবে, একটি সরাসরি উত্তর থাকবে আর একটা তার ব্যাখ্যা থাকবে। তোমার জিনিস তোমারই থাক কেন বলা হয়েছে, এই প্রশ্নটা বলার সাথে সাথে তুমি বুঝতে পারতেছো এটা কোন জায়গার কথা বলা হয়েছে। এটা হলো কৃতজ্ঞতার পুরস্কার স্বরূপ একটি বক্তব্য প্রদান করেছেন যিনি পরীক্ষা নিতে এসেছেন, ছদ্মবেশী ফেরেশতা, অন্ধ ব্যক্তি, তাকে সবকিছু স্বীকার করে দিতে চেয়েছে এবং তিনি খুশি হয়ে বলেছেন তোমার জিনিস তোমারই থাক। এই হলো ব্যাখ্যা। তাহলে খ নাম্বার প্রশ্নে আমি তোমাদেরকে যখন শিখিয়েছিলাম তখন আমি ফেস সেটআপটা দেখিয়েছি যে আসলে দেখো 6 এ তুমি যদি সৃজনশীল প্রশ্নের ভিত্তি, উত্তর লেখার ধরনের ভিত্তি মজবুত করে সামনে যেতে পারো, ইনশাআল্লাহ এই সৃজনশীল নিয়ে কখন তোমাকে বাধাগ্রস্ত হতে হবে না এবং তুমি তোমার পড়া নিজে তৈরি করতে পারবে। নিজেই একটা মানসম্পন্ন সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারবে, যার উত্তর প্রশ্ন তৈরি করার সময় তোমার মাথায় চলে আসবে। এজন্য কোনো পাঠের সৃজনশীল প্রশ্ন উত্তর মুখস্থ না করে, সৃজনশীল প্রশ্ন উত্তর না পড়ে আগে ওই পাঠ থেকে তুমি 2-3টা সৃজনশীল প্রশ্ন তৈরি করো, শিক্ষকের সহযোগিতা নাও, সুযোগ হলে আমাকে দেখাও, এই তাহলে তুমি ত্রুটি বিচ্যুতি দূর করে নাও। এইভাবে অনুশীলন করতে করতে দেখবে তুমি তোমার পাঠের যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন তুমি করতে পারছো। আর বইয়ের প্রতিটি লাইন থেকে যখন তুমি প্রশ্ন করবে, উত্তর করবে, তখন বহু নির্বাচনী প্রশ্নের আনসারের জন্য তুমি যথাযথ প্রস্তুতি গ্রহণের মধ্যে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখানে খ নাম্বারের উত্তরটা আমি আমার শীটে সুন্দর করে দিয়ে দিয়েছি, তারপরও ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি। কিন্তু মনে রাখবো এই প্রশ্নের উত্তরটা 5 বাক্যের বেশি লেখা যাবে না। কি বলেছি কথা, 5 বাক্যের বেশি লেখা যাবে না। মনে রাখতে হবে এই প্রশ্নের উত্তরটা দুটো পার্টে, কিন্তু তুমি যদি এক পার্টে করো তাহলেও হবে, এক পার্টে করলে হবে, তাহলে 2 পার্টে আমরা এটা আনসারটা করব। প্রিয় শিক্ষার্থী, তারপর যদি আমরা একটু দেখি অনুধাবনমূলক প্রশ্ন, আমরা আমাদের 5 বাক্য অনেক সময় 8-9 লাইন হয়ে যায়, 7-8 লাইন হয়ে যায়, সেটা আমার লেখার উপর নির্ভর করবে। কিন্তু মনে রাখবো 5 বাক্যের বেশি লিখবো না, নিজের থেকে বানিয়ে লেখা যাবে না, উদ্দীপক থেকে কোনো তথ্য এখানে আনা যাবে না। পরিপূর্ণভাবে আমি আমার মতো করে বইয়ের কথাগুলোকে ব্যাখ্যা করব সুন্দর করে, তবে নিজস্ব কোনো বক্তব্য দেওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থী, গ নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে আবু সাইদ সাহেবের অর্থ প্রদান সততার পরিষ্কার গল্পের যে দিককে ইঙ্গিত করে তা বর্ণনা করো। যে দিককে ইঙ্গিত করে, এই প্রশ্নটাকে বলা হয় প্রয়োগ। কেন প্রয়োগ বলা হয়? একটা নতুন অবস্থার সাথে পাঠ্য বইকে মিলানো, একটা নতুন অবস্থার সাথে পাঠ্য বইয়ের ঘটনাকে মিলানো, এই জন্য এটাকে প্রয়োগ বলে। মানে নতুন পরিস্থিতির সাথে পুরাতন পরিস্থিতিকে তুমি প্রয়োগ করতে পেরেছ, তাই এর নাম প্রয়োগ, ইংলিশে অ্যাপ্লিকেশন বলে। আবু সাইদ সাহেবের অর্থ প্রদান সততার পুরস্কার গল্পের যে দিককে ইঙ্গিত করে তা বর্ণনা করো। এখন আসো আমরা এই প্রশ্নটাকে প্রয়োগ বলবো। এই প্রশ্নের 3টা অংশে উত্তর লিখতে হয়, তবে 3 অংশকে যদি তুমি একত্রে লেখো তাহলে হবে। মনে রাখবো আমরা প্রথমেই এক কথায় মূল উত্তরটা যখন লিখবো সেটাকে বলবো অংশে জ্ঞান অংশ, তারপরে বইয়ের অংশের ব্যাখ্যা দেব। খেয়াল রাখবো উদ্দীপক লিখবো না, তারপরে বইয়ের অংশের ব্যাখ্যা দেব। সেই বইয়ের অংশের ব্যাখ্যাকে বলা হবে কি? প্রয়োগ। অর্থাৎ এরপরে আমি বইয়ের অংশের সাথে উদ্দীপকের অংশের একটা সমন্বয় ঘটাবো, বইয়ের অংশের সাথে উদ্দীপকের অংশের সমন্বয় ঘটাবো। এই সমন্বয়কেই বলা হচ্ছে কি? প্রয়োগ। তাহলে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, 3 অংশ গেল এখানে। আর সুতরাং পরিশেষে বলা যায় এই জাতীয় বক্তব্য প্রদান করব না, মনে রাখবা কিন্তু এই অংশে এটা করা যাবে না। এখানে 3 অংশের জন্য 3 নাম্বার। 12 বাক্যের বেশি গ নাম্বার প্রশ্নে লেখা যাবে না। আবারও বলছি, 12 বাক্যের বেশি লেখা যাবে না। 3 অংশ, এবং 12 বাক্য লিখতে গিয়ে তোমার 1.5 পৃষ্ঠা যেতে পারে, 1 পৃষ্ঠায়ও হতে পারে, হাতের লেখার ধরনের উপর নির্ভর করে। আরেকটা কথা বলি,
প্রতিদিন হাতের লেখাটা সুন্দর করার একটা ব্যবস্থা গ্রহণ করবে, যেভাবে সম্ভব। মা বাবার সহযোগিতা নিবে, শিক্ষকের সহযোগিতা নিবে। সৃজনশীল পদ্ধতিতে ভালো ফলাফলের জন্য হাতের লেখাটা জরুরি। হাতের লেখা অবশ্যই পরিশুদ্ধ করবে। সকল স্টুডেন্টদের জন্য অনুরোধ, হাতের লেখা পরিশুদ্ধ করো, সুন্দর করো। আমরা কেন সাজি? আমরা সাজি এই কারণে যেন অপরে আমাকে সুন্দর দেখে। ঠিক আমি কেন সুন্দরভাবে লিখব? আমার খাতাটি তো আরেকজন মূল্যায়ন করবে। সেই মূল্যায়নকর্তা তিনি যেন আমার লেখাটাকে সুন্দর দেখে এবং বুঝে। আমি খাতাটাকে সুন্দর করে সাজাবো, সুন্দর করে সাজাবো। আমার খাতাটা কাটার সময় যদি এক্সামিনারের কোনো কারণে মনে কষ্ট থাকে, তার বাড়ির একটা ঝামেলা থাকতে পারে, নানা সমস্যায় বিপদগ্রস্ত হতে পারেন তিনি, তোমার খাতাটা মূল্যায়ন করার জন্য তিনি যখন খুলবেন, তোমার হাতের লেখার সৌন্দর্য দেখে, লেখায় শব্দের প্রয়োগের মাধুর্যতা দেখে একজন পরীক্ষক তিনি যেন মুগ্ধ হয়ে যান। এই মুগ্ধ হওয়াটা তোমার উপরে যেমন ভালো প্রভাব পড়বে, পরবর্তী যতগুলো খাতা দেখবে সবগুলোর উপরে প্রভাব পড়বে। তাই খাতাটাকে সুন্দর করা যায়, হাতের লেখা অবশ্যই সুন্দর করব। গ, এই প্রয়োগ প্রশ্নটি আমরা পরবর্তীতে আরো আলোচনার সময় আরো বেশি ভাবে প্রাণবন্ত করে কথাগুলো বলতে পারবো। আজকে প্রথম ক্লাস, তাই তোমাদের অনেকেরই এই বিষয়গুলো বোধগম্য হবে না হয়তো। তো আমি যদি এই বিষয়টাকে তোমাদের কাছে এইভাবে উপস্থাপন করি, গ প্রশ্নটা 12 বাক্যের মধ্যে লিখবো। এজন্য বেশি বেশি লেখা অনুশীলন করব, অনেক বেশি লিখতে হবে। কমপক্ষে তো 4 পৃষ্ঠা হওয়াই চাই এক একটা সৃজনশীল প্রশ্নের উত্তর, পেজগত ভাবে। অনেক স্যারেরা তো আবার পেজ গুণে নাম্বার দেয়, যদিও এখন সেটা উঠে গেছে, আরো আপগ্রেড হবে দেশের শিক্ষা ব্যবস্থা। এরপরে যদি আমরা পরের প্রশ্ন পড়ি, সাইদ সাহেবের দ্বিতীয় পর্যায়ের কাজটির সাথে গল্পের মিল থাকা দিকটি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটি কি বলে? উচ্চতর দক্ষতা। খেয়াল করো, প্রয়োগ প্রশ্নটা উপরের অংশ থেকে হয়েছে, উপরের তথ্য, আর উচ্চতর দক্ষতার প্রশ্নটা নিচের অংশ থেকে হয়েছে। আশা করি খেয়াল করতে পেরেছো তোমরা। তো নিচের অংশটা হলো দ্বিতীয় পর্যায়ের ঘটনা, এখানেও দ্বিতীয় পর্যায়ে, যা মেইন বইতেও ঘটনাটা দ্বিতীয় পর্যায়ের যেটা সেটা আসবে। আর একটা কথা মনে রাখবে, গ এবং ঘ প্রশ্নের উত্তরে পুনরাবৃত্তি হবে না। অর্থাৎ তুমি গ নম্বরে যা উত্তর লিখছো, ঘতে কিন্তু সেই উত্তরের অংশ আসবে না। এটা হচ্ছে বর্তমান পরিমার্জিত সৃজনশীলের একটি অন্যতম রূপ। আমরা যখন দেখব গ প্রশ্নের উত্তর ঘয়ে প্রশ্নের কারণে চলে আসছে, তাহলে বুঝবো প্রশ্নে ত্রুটি রয়েছে, তোমাদের ত্রুটি না, প্রশ্নে ত্রুটি রয়েছে। প্রশ্নকর্তার প্রশ্ন এমন হওয়া চাই যাতে করে আমি যখন আনসার লিখব, তখন আমার দুইটা আনসার এক হবে না, আলাদা হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এখানে 4টি অংশ, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, 4টি পাঠ অংশে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। কেউ যদি একত্রে নিয়ে আসা হবে, কিভাবে? তুমি প্রথমে এক কথায় যে উত্তর লিখবে সেটা জ্ঞান, তারপরে পাঠ্য বইয়ের যে অংশটা আনবে সেটা হচ্ছে কি ব্যাখ্যা, অনুধাবন, তারপরে তুমি যখন উদ্দীপকের অংশটা আনবে ওটার সাথে মিল করে, ঘটনা মিল করে, তখন সেটা হবে প্রয়োগ। এবার তাহলে এখানে বাড়তি অংশ কি? অর্থাৎ 3টি অংশ মিলিয়ে আমি যখন আমার নিজস্ব মতামতটাকে ব্যক্ত করব, আমি যখন আমার কি বুঝলাম আমি এখন নিজের ভাষায় লিখবো। সুতরাং পরিশেষে বলা যায়, সুতরাং উপরোক্ত আলোচনায় এই সিদ্ধান্তে পৌঁছা যায়, এইরকম কথা বলে আমি একটা পরিশেষ টানবো। এই পরিশেষের অংশটা আমার নিজের মতামত। এই আমার নিজের মতামতটি হলো উচ্চতর দক্ষতা। আমি যদি সেটা পরিপূর্ণভাবে প্রয়োগ করতে পারি, তাহলে আমি এখানে 4-এ 4 পাবো। আর একটা কথা, সৃজনশীলের সকল বিষয়ে 100 না 70-এ 70 পাওয়া সম্ভব। তোমার লেখা ধাপ, তোমাদের অ্যাসাইনমেন্টে দেখো, প্রথম অ্যাসাইনমেন্টে বাংলা বিষয়ে, এরপরে বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইংরেজি এসেছে, গণিত এসেছে, পূর্ণ নাম্বার পাওয়ার সুযোগ আছে। যা চেয়েছে তুমি যদি তা পূর্ণভাবে শুদ্ধভাবে লিখতে পারো, পরিপূর্ণ নাম্বার পাবে। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের ঘ প্রশ্নে আমরা বলেছি 4টা অংশ আছে। এইবার কথা হচ্ছে, এই প্রশ্নটির উত্তর কোনোভাবেই 15 বাক্যের বেশি লেখা যাবে না। আবার বলছি, উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর কোনোভাবেই 15 বাক্যের বেশি লেখা যাবে না। তাহলে ফেজ সেটআপ, ফেজ তো এখন আমার এখানে দেখানোর সুযোগ নাই। আমরা যদি একটা ফেজ সেটআপ দিয়ে দেই,
তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী সময়ে একটা পেজকে কিভাবে সেটআপ দিয়ে কত সময়ের মধ্যে আমাকে একটা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে, পূর্ণাঙ্গ একটা সৃজনশীল প্রশ্ন, আমরা এটা আস্তে আস্তে ধীরে ধীরে করব। আজ আমি একেবারে সৃজনশীল প্রশ্নতে একটা সহজ বিষয়, একটা সুন্দর সাবলীল বিষয়, সেই বিষয়টাকে সুন্দর এবং সাবলীল ভাবে সহজবোধ্য করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা বারবার অনুশীলন করব। বাংলার একটা গল্প নিয়ে এইটা নিয়ে সৃজনশীল প্রশ্ন তৈরি করি, বাংলাদেশ বিশ্ব পরিচয়ের একটা পাঠের আলোচনা নিয়ে আমাদের মুক্তিযুদ্ধের কারণ, মুক্তিযুদ্ধের পটভূমি প্রথম অধ্যায় রয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। বিজ্ঞানের প্রথম অধ্যায়ে পরিমাপ আছে, পরিমাপের অংশটা পড়ে, পরিমাপের প্রয়োজনীয়তা অংশ পড়ে, এই অংশ নিয়ে একটা উদ্দীপক লিখি, আলোচনা করি। গণিতের তারপরে প্রথম অধ্যায়ে তোমার পাটিগণিতের প্রথম অধ্যায়ে গণনার ধারণা রয়েছে, আন্তর্জাতিক পদ্ধতি, দেশীয় পদ্ধতি, ওই দুইটা পড়ে ওই দুইটা দিয়ে একটা সৃজনশীল প্রশ্ন করি, আনসারটা করি। প্রিয় শিক্ষার্থী, চমৎকার বিষয় সৃজনশীল। শুধু প্রয়োজন প্রথমে আমি পড়বো, পড়ে পাঠটাকে মাথায় নিব। আল্লাহ পৃথিবীতে প্রথম তার যে ঐশীবাণীর শব্দ প্রথম পৃথিবীতে প্রেরণ করেছেন তা হলো ইকরা, পড়ো। পড়ার কোনো বিকল্প নাই, পড়তেই হবে। তুমি কোনো কিছু তৈরি করার আগে তা পড়তে হবে। কোনো বিষয় সম্পর্কে বক্তব্য দেওয়ার আগে আগে পড়তে হবে, আগে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নাই। যত বেশি পড়বে ওই বিষয়টি তুমি তত ভালোভাবে অপরের সামনে উপস্থাপন করতে পারবে। তাহলে এখন আমরা আমাদের ক্লাসের একদম শেষ মুহূর্তে চলে আসছি, শেষ পর্যায়ে চলে আসছি। সৃজনশীল প্রশ্ন, যেটাকে সিকিউ বলে, ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীল প্রশ্ন, আমাদের প্রত্যেকটি বিষয়ে 11টি প্রশ্ন থাকবে, 7টি প্রশ্ন উত্তর দিতে হবে। এই সৃজনশীল প্রশ্নের বহু নির্বাচনী অংশ আর সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল অংশে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে প্রত্যেকটি প্রশ্নের 4টি পার্ট থাকবে। একটি জ্ঞান 1 নাম্বার, অনুধাবন 2 নাম্বার, প্রয়োগ 3 নাম্বার, উচ্চ দক্ষতা 4 নাম্বার। এবং আমি তোমাদেরকে আশা করি একেবারে সহজ করে বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি। আমরা পরবর্তীতে প্রতিনিয়ত এইভাবে এক একটি সাবজেক্টের এক একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর যারা এই বইটি পেয়েছ, যারা এই বইটি সংগ্রহ করেছ, যাদের কাছে আমার এই সৃজনশীলের বিভিন্ন দিক নিয়ে এই প্রশ্ন এবং উত্তর লেখার ধরন, অভিভাবককে আমি বিষয়গুলো একদম বিস্তারিতভাবে লিখে দিয়েছি, যাতে করে অভিভাবক তার সন্তানকে সৃজনশীল বিষয়ের পাঠ নিজেই দিতে পারে। তো প্রত্যেক অভিভাবক দয়া করে উত্তরের অংশে কি কি নিয়ম অনুসরণ করার কথা বলা হয়েছে ওই বিষয়টা আপনি একটু দেখবেন। পাশাপাশি শিক্ষার্থীকে অনুরোধ করব, যদি এটা সংগ্রহে থাকে, তোমার এটা যদি সংগ্রহে না থাকে, অবশ্যই তোমার বিদ্যালয়ের শিক্ষক অথবা তোমাকে পড়ানোর বিষয় শিক্ষক অবশ্যই সৃজনশীল বিষয় সম্পর্কে এইভাবে তিনি সৃজনশীলের ব্যাখ্যা দিবেন, সৃজনশীল বিষয়টি অভিভাবককে অবহিত করবেন, সৃজনশীল বিষয়টি তোমাকে শেখানোর জন্য মেহনত করবেন। তাহলেই সকল স্থানে সকলের শিখানোর বিষয়ের জিম্মাদারি শতভাগ পালন হবে। আমরা সকলেই সকল বিষয়ে যথেষ্ট জ্ঞানী নই, জ্ঞান রাখি না। যতটুকু শ্রেণী উপযোগী আমার জানা দরকার, আমি যদি ততটুকু জানি, ব্যাস এতটুকুই যথেষ্ট। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ এবং সৃজনশীলটির আজকের এই ক্লাসের পাঠ ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছ এবং এই লেকচারটি বারবার শুনে তুমি চেষ্টা করবে যাতে করে তোমার সৃজনশীলের প্রশ্ন তুমি তৈরি করতে পারো, আনসারের সমন্বয় তুমি করতে পারো। শিক্ষকের সাথে ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করবে, বারবার লিখবে, শিক্ষক তোমাকে পরিমার্জন করে দিবে। এভাবেই তুমি এক সময়ে একজন দক্ষ সৃজনশীল প্রশ্ন প্রণেতা হয়ে যাবে। আর একজন ভালো দক্ষ সৃজনশীল প্রশ্ন প্রণেতাই একজন ভালো ছাত্র হতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক, সকলের প্রতি, সকলের জন্য এই দোয়া রইল যে আল্লাহ আমাদের সকলকে সুস্থতা নিয়ামতে রাখুক, হেদায়েতের নূরে আবদিয়াতের পথে আলোকিত জীবন দান করুক, সফলতাময় জীবন দান করুক, সুশিক্ষার আলোয় আলোকিত মানুষ বানিয়ে দিক। বঙ্গবন্ধুর সেই কালজয়ী উক্তি তো বলতেই হচ্ছে, মানুষ হতেই হবে মানুষ যখন, আবার বলছি, মানুষ হতেই হবে মানুষ যখন। আমি মানুষ হতেই হবে আমাকে, যেহেতু আমি মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি, তো আমি পড়াশোনা করে আগে আলোকিত মানুষ হব, পড়াশোনা করব, পড়বো, পড়ে তারপরে আমি যদি পড়ি সামনে এগোতে পারবো, আমি যদি না পড়ি সামনে এগোতে পারবো না। প্রিয় অভিভাবককে উদাত্ত আহ্বান থাকলো, আপনার সন্তান কি পড়ছে, আপনার সন্তানকে শিক্ষক কি পড়াচ্ছে, বিষয়টা আপনি একটু অবশ্যই নজরদারিতে রাখবেন এবং
এই প্রক্রিয়াগুলো অবলম্বন করে শিক্ষার্থী পড়ছে কিনা সেই বিষয়টি একটু নজরদারিতে রাখলে আপনার সন্তানই উপকৃত হবে। তো সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।